পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 21। এই তৃতি, কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? সব কিছু। আধেরের কথা শেষ হয় না, তার পূর্বেই আকস্মাৎ লোকটি তৃতিকার সামনে দাঁড়িয়ে কলটা কেটে দেয় এবং তৃতিকার দিকে তাকিয়ে অদ্ভুত এক কুৎসিত হাসিতে মেতে ওঠে। তার হাসিতে যুক্ত হয় চারপাশের বাদবাকি লোকগুলোর বিশ্রী হাসির শব্দ। ফোনটা কেটে যেতেই আধেরের চোখ মুখ কুঁচকে যায়। সে বেশ অবাক হয় এতে, যেন তৃতিকার আশপাশটা ঠিক নেই, হয়তো তৃতিকাও ঠিক নেই। কিছু তো একটা ঘটে গিয়েছে এই মুহূর্তে। সে আবারও তৃতিকার নাম্বার কল করতেই তা বারবার কেটে দেওয়া হয়। আধিরের আর বুঝতে বাকি নেই সে যা ভাবছে ঘটনা ঠিক তেমন কিছুই। আধির একটু সময় দেরি না করে দ্রুত এক বিশেষ নাম্বারে ফোন করে এবং খানিকটা চিন্তিত গম্ভীর স্বরে সে ব্যক্তির উদ্দেশ্যে বলে, একটা ফোন নাম্বার দিচ্ছি, দ্রুত এই নাম্বারে লোকেশন ট্র্যাক করো। দ্রুত করবে, নয়তো পরবর্তীতে ফোন সুইচ অফ হয়ে যেতে পারে। চারপাশে ঘন অন্ধকার নেমেছে। একটা বদ্ধ পরিত্যক্ত গোডাউনের ময়লা মাখা মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তৃতিকা। মাথার উপর ঝুলছে হলুদ রঙের ছোট্ট একটা বাল্ব। চোখে মুখে ভয় আতঙ্ক বিরাজ করলেও রাগটাও যেন তার বড্ড বেশি। মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে সে, যেন ছাড়া পেতেই সামনে দাঁড়িয়ে থাকা এক বিশেষ ব্যক্তিকে ভীষণ পেটাবে। শুরুতে দিদিকা বুঝতে পারছিল না তার সাথে ঠিক কি হচ্ছে। শুরুতে এতগুলো লোক তাকে ঘেরাও করলো, অতঃপর ক্লোরোফর্ম মাখার রুমাল তার মুখে চেপে অচেতন করে এই জায়গায় নিয়ে এলো। কিছুক্ষণ পড়ে থাকার পর যখন তার জ্ঞান ফিরল, তখনই বাদবাকি বিষয়গুলো তার কাছে স্পষ্ট হলো। সেই রাফসান আর তার ভার্সিটির সিনিয়র মিলেই এই কাজ করেছে। আর আশ্চর্যজনক ব্যাপার, এই কাজের সাথে দুজন মেয়েও রয়েছে, যারা তৃতিকাকে তাদের সাথে মিলেই নানান অপমান করেছে। তৃতিকার বিস্ময় যেন কাটছে না। মানুষ এত জঘন্য কি করে হতে পারে? সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে রাফসানের প্রতি। আজ সকালেই যে মানুষটা তো ভালো ব্যবহার করলো, সেই এখন এসব কাজের মূল লিডার। তৃতিকার রাগে বিস্ময়ে চোখ বেয়ে দুর্ফোঁটা জল গড়িয়ে পড়ে। এদিকে এক পাশের বড়সড় টেবিলের ওপর নানা খাবারের পাশাপাশি নেশা জাতীয় দ্রব্য দিয়ে পার্টি করছে পুরো দল। মাঝে মধ্যে অবশ্য তৃতিকাকে দূর হতে চেয়ে দেখতে দেখতে বৃষ্টি হাসিতে মেতে উঠছে। অন্যদিকে রাফসান সহ আরও একটা ছেলে তৃতিকার দিকে এগিয়ে আসে। রাফসান তৃতিকার সামনে হাঁটু গেড়ে বসে। তার মুখের কাছে মুখ নিয়ে ওরাই যান, কেমন লাগছে? রাফসান এই কথা বলতে না বলতে তৃতিকা আকস্মাৎ তার মুখে থুথু ছুঁড়ে মারে। নিমিষে রাফসান চোখ মুখ কুঁচকে পাশে মুখ ফিরিয়ে নেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার আগে তার দিকে দিয়ে এলে রাফসান তাকে আটকায় এবং বিস্তৃত জোরপূর্বক হেসে তৃতিকার উদ্দেশ্যে চাপা স্বরে বলে, ওকে আগে আমি খাবো, তারপর তোরা। এর আগ পর্যন্ত আমি ছাড়া ওকে কেউ স্পর্শও করবি না। রাফসানের এহেন কথায় তৃতিকা অবাক চোখে তার দিকে তাকায়। মাথা কাজ করছে না। এই মুহূর্তে সে এদের থেকে কিভাবে বাঁচবে? এরই মধ্যে রাফসানের কথা হয়তো শুনতে পেয়ে মেয়েদের মাঝে একজন জোর গলায় বলে ওঠে, ওকে ভালো মতো ট্রিটমেন্ট দিবি, শালির শরীরে যত তেজ আছে সব নামিয়ে দিবি। শিক্ষিত ভদ্র পোশাকের ভেতরে যে কারো এত কুৎসিত রূপও থাকতে পারে, তৃতিকা তা কল্পনাও করেনি। একটা মেয়ে হয়ে কিভাবে সেই কথাগুলো বলতে পারলো? তৃতিকার চোখ বেয়ে এবার আপনা আপনি জল নেমে এলো। কান্নায় তার বুক ভার হয়ে এসেছে। যা দেখা মাত্রই রাফসান মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ জান? মোটেও ভয় পেও না। আমি তোমার সাথে যাই করব অনেক যত্ন নিয়ে করব। দেখবে তুমি একটুও ব্যথা পাবে না। তুমি এত সুন্দর না হলে কি তোমাকে আমি পছন্দ করে এখানে নিয়ে আসি? এই বলতে না বলতেই রাফসান তৃতিকার দিকে হাত বাড়ায়। তৃতিকা বিস্ময়ে কেঁপে ওঠে নিমেষেই। তবে যেমনই অত্যাধিক রাগে চিৎকার করতে নিয়েছে, অমনি রাফসান তার বুকের ওড়নাটা টান দিয়ে খুলে ফেলে এবং তৎক্ষণাৎ তৃতিকার মুখ জড়িয়ে এক হাতে তার গলা চেপে আওড়ায়, শালি বেশি দিমাগি হয়েছ? এমন হাল করব না, তোর বেঁচে থাকাতেই ঘৃণা হবে। নিজ ইচ্ছে মরবি তুই। তৃতিকা দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বেরিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত, কিন্তু বলার মতো সক্ষমতা নেই, কারণ তার মুখ এমনভাবে বেঁধেছে গাল ফেটে রক্ত গড়িয়ে পড়বে। এদিকে তৃতিকার দশা যখন ক্রমশই অবনতির দিকে, তখন পাশ থেকে ছেলেটা এসে রাফসানকে থামিয়ে বলল, রাফসান আসতে, এখনই মরে টরে গেলে সমস্যা হয়ে যাবে। ছেলেটির কথায় রাফসান থেমে যায়। তৃতিকার দিকে কড়া নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিস্তৃত মুচকি হাসে, অতঃপর হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে বলে, সেটাই, শালির তেজ বেশি। জ্যান্ত খেতে না পারলে মজা কিসের? এই বলা মাত্রই রাফসান তৃতিকার বক্ষ দেশে হাতে স্পর্শ করায়। স্পর্শকাতর স্থানে ছুঁয়ে দিতেই তৃতিকা ফুপিয়ে কেঁদে ওঠে। আকুতি ভরা টলমলে চোখ জোড়ায় হাজার কথা ভেসে উঠল
তারা কেউই তা বোঝে না। কৃতিকা বিস্ময়ে সম্পূর্ণ অবশ হয়ে যায়, যেন এই তো তার জীবনের ইতি ঘটে গিয়েছে। অন্যদিকে রাফসানের পাশাপাশি অন্য ছেলেটিও চোখের নানান কুরুচিপূর্ণ ইশারায় একে অন্যর দিকে তাকিয়ে হেসে ওঠে। এই পর্যায়ে রাফসান আচমকা কৃতিকার গলার কাছে আঙুল বুলিয়ে স্পর্শ করে। কৃতিকা চোখ মুখ খিচে অঝরে জল ফেলে। অনেক কিছু বলার চেষ্টা করেও কোনো লাভ হয় না। তার কোনো কথাই স্পষ্ট শোনা যায় না, শুধুমাত্র সে এভাবেই ছটফট করে যায়। ওদিকে রাফসান ততক্ষণে কৃতিকার কাঁধ হতে জামার হাতার একাংশ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এবং কৃতিকাও ধীরে ধীরে অবচেতন হতে শুরু করেছে। এসব সহ্য করার আগে তার মরে যাওয়াটাই যেন সবচেয়ে ভালো উপায়। রাফসান আরও কিছু করতে উদ্বিগ্ন হতে না হতেই আচমকা গোডাউনের চারপাশে অদ্ভুত শব্দ হতে শুরু করে। তারা দুজন চমকে দলের বাকি সদস্যদের দিকে তাকায়। তারাও বিস্ময়ের নজরে বোঝার চেষ্টা করে কি ঘটছে। এখানকার লোকেশন তো সহজে কারো পাওয়ার কথা নয়, তাহলে এখানে কেউ কিভাবে আসতে পারে? সবার এই চিন্তা ভাবনার মাঝে আচমকা রাফসান সবার উদ্দেশ্য বলে, ওর ফোন কোথায়? ওর ফোন কোথায়? ওর ফোন সুইচ অফ করেছিলি তোরা? রাফসানের এহেন কথা শুনে একজন দ্রুত তার প্যান্টের পকেট থেকে কৃতিকার ফোনটা বের করে এবং তাকিয়ে দেখে ফোন এখনও চালু রয়েছে। বন্ধ করতে তো সে ভুলেই গিয়েছিল। ছেলেটি ভয়ার্থ চোখে রাফসানের দিকে তাকিয়ে বলে, ভাই ভুল হয়ে গিয়েছে, মাফ করে দে। ছেলেটির এহেন কথা শুনে রাফসানের আর হুঁশ থাকে না। সে তেড়ে যায় ছেলেটিকে মারার জন্য। যা দেখা মাত্র চারপাশের বাকি লোকজন সব এগিয়ে আসে। এটা নিজেদের মাঝে মারামারি করার মতো পরিস্থিতি নয়। যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। তারা সবাই ভয়ঙ্কর বিপদে পড়েছে। আজ পালাতে না পারলে জেল অবধি যাওয়াটাও অসম্ভব হবে না। যথারীতি তারা কৃতিকাকে ফেলে রেখেই নিজেদের মতো গোডাউনের মেইন গেট ব্যতীত বাকি রাস্তা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কারণ কেউ যদি এসে থাকে তবে মেইন গেট দিয়েই আসবে, এটাই তাদের বর্তমান ভাবনা। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। কয়েকজন ভিন্ন রাস্তা দিয়ে বাইরে প্রবেশ করলেও আচমকা পুলিশ এসে তাদের ধরে ফেলে। নিমেষেই তারা বুঝে যায় আজ তারা পুরোপুরি ফেঁসে গিয়েছে। বাদবাকি গোডাউনের ভেতর থাকা রাফসান সহ বাকিরা কি করবে তার পূর্বেই গোডাউনের মেইন দরজায় ভয়ঙ্কর শব্দ হতে লাগলো, যেন প্রচণ্ড শক্তি দিয়ে তা ভাঙার চেষ্টা চলছে। সকলে বাঁচার জন্য পাগলপ্রায় হয়ে চেঁচিয়ে ওঠে। কিন্তু তার আগেই পুলিশের এক দল সহ আধির গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এতজন পুলিশকে দেখে সবাই সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। অন্যদিকে কৃতিকা নিভু নিভু ঝাপসা চোখে তেমন কিছুই স্পষ্টভাবে দেখতে পায় না, শুধু চারপাশের চেঁচামেচি শুনে যায়। এরই মধ্যে আধিরের নজরে পড়ে শুরুতে রাফসানের দিকে। তাকে দেখে আধির খুব বেশি একটা অবাক হয় না, যেন জানাই ছিল এমন কিছুর সম্মুখীনই হতে হবে। আধির একজন পুলিশকে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে কিছু একটা বুঝিয়ে দেয়। অতঃপর সে এসব হতে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে কৃতিকা কোথায় রয়েছে। আচমকা দূরে কোথাও কৃতিকা পড়ে থাকতে দেখে সে তার কাছে ছুটে যায়। তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আধির প্রচণ্ড অবাক হয়। বিশেষ করে কৃতিকার জামার অংশ ছিঁড়া দেখা মাত্রই তার চোখ মুখ শক্ত হয়। চোয়াল শক্ত করে নিমিষেই পেছনে ফিরে চেঁচিয়ে বলে ওঠে, কে করেছে এসব? ওর এই অবস্থা কে করেছে? পুলিশ সবগুলো ছেলেমেয়েকে ঘেরাও করে নিজেদের কাছে করেছে। আচমকা আধিরের কণ্ঠস্বরে সকলেই চমকে ওঠে। কেউ বুঝে উঠতে পারে না এই মুহূর্তে কি বলবে। সকলেই পুলিশের কাছে মাপ চেয়ে আকুতি মিনতি করে চলেছে। হঠাৎ আধিরকে নজরে পড়তেই তারা ভেবে নেয় এটা কৃতিকার গার্ডিয়ান। যথারীতি নিজেদের ভালো সাজাতে তারা প্রত্যেকেই আচমকা নিজেদের রূপ পাল্টে রাফসানের দিকে ইশারা করে। একজন সরাসরি বলে ফেলে কাজটা রাফসানই করেছে। রাফসান বন্ধুদের এভাবে রূপ বদলাতে দেখে অবাক হলেও তার আর করার কিছুই নেই। আধিরের মেজাজ নিমেষে আরও বিগড়ে যায়। কোনো মতে দাঁতে দাঁত পিষে রাফসানকে এক নজর দেখে নেয়। অন্যদিকে রাফসান পুলিশের হাতে বন্দী অবস্থাতেই আধিরের উদ্দেশ্যে বলতে থাকে, স্যার মাফ করে দিন, এমন কাজ আর কোনোদিনও করব না স্যার, প্লিজ। আধির তার কথা শোনার প্রয়োজন মনে করে না। নজর ফিরিয়ে কৃতিকার দিকে তাকিয়ে দ্রুত তার হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। নিজের পরনের কালো রঙের ব্লেজারটা তার গায়ে জড়িয়ে দিয়ে ওড়ায়। কৃতি চোখ খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। এই দেখো আমি এসেছি, তোমার কিছুই হতে দেব না আমি। আধির কথাগুলো কিছুটা নমনীয়তার স্বরে আওড়ায়, কিন্তু কৃতিকার হতে কোনো রেসপন্স আসে না। সে চেতন অবচেতনের মাঝামাঝি পর্যায়ে রয়েছে, যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। আধির বিষয়টা বুঝতে পারে, তাকে দ্রুত নিজের পাজা কোলে তুলে নেয়। আর কৃতিকাও নিমেষেই তার সম্পূর্ণ ভর আধিরের উপরই ছেড়ে দেয়।
আধি দ্রুত গাড়িতে ড্রাইভ করছে। তবে আজ তার গন্তব্য তৃতিকার বাড়ি নয়, বরং চৌধুরী ম্যানশনে। তৃতিকা এক প্রকার অর্ধচেতন অবস্থায় তার কাঁধে মাথা ঠেকিয়ে বসে রয়েছে। একই সাথে বিড়বিড় করে অনেক কথা বলে যাচ্ছে, যার কোনোটাই আধির স্পষ্ট বুঝতে পারছে না। কিন্তু খানিকক্ষণ বাদে তৃতিকা ফুপিয়ে ওঠে। সে তাকে নিয়ে বেশ চিন্তিত। আধির তৃতিকার দিকে এক পলক তাকিয়ে ভারী শ্বাস ফেলে ওড়ায়। বেশি পাকনামি করার ফলে সব। পরক্ষণেই তার কি যেন মনে হতেই সে আচমকা গাড়ি থামায়। সে তৃতিকাকে নিয়ে চৌধুরী বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু হুট করে মাঝ রাস্তায় সে তার গন্তব্য রাস্তা পরিবর্তন করে। না, সে এখন আর চৌধুরী ম্যানশনে যাবে না। তাকে এই মুহূর্তে তৃতিকাকে নিয়ে নিজের ফ্ল্যাটেই যেতে হবে। এটাই ঠিক হবে। তৃতিকা আজ রাতটা তার ওখানে নিরাপদে থেকে যাবে। তেমনি সে তার নিজের কাজটাও সময় মতো করে নিতে পারবে, আবার আলাদা কোনো সমস্যাও হবে না। এই ভাবনাতেই আধির গাড়ি ঘুরিয়ে শহরের ভিআইপি এরিয়ার দিকে যেতে শুরু করে। সেখানেই 12 তলার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার বসবাস। আধির তৃতিকাকে ওভাবে বিধ্বস্ত অবস্থায় নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। নিজের রুমে তৃতিকাকে বিছানায় আলগোছে শুইয়ে দেয়। অতঃপর একটা টুল টেনে এনে তৃতিকার মাথার কাছে বসে। তৃতি, ট্রাই টু বি নর্মাল। কিছু হয়নি তোমার, একটু স্বাভাবিক হও প্লিজ। তৃতিকার বিধ্বস্ত চাহনি ছিল দূর কোনো অজানায়। সে আধিরের কথা শোনা মাত্রই পাশ ফিরে তাকায়। এবার সে আধিরের উপস্থিতি অনুভব করে। চারপাশটায় একবার নজর বুলিয়ে আধিরের উদ্দেশ্যে ওড়ায়। এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসেছেন আমাকে? তৃতি, এটা আমার নিজস্ব ফ্ল্যাট, চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকা ঠোঁট চেপে ওড়ায়। বাড়ি যাব আমি। তৃতিকার মানসিক অবস্থা সম্পর্কে আধির ঠিকই বুঝতে পারে। যথারীতি সে তৃতিকার একটা হাত নিজের হাতের কাছে টেনে মুঠোবদ্ধ করে আওড়ায়। বললাম তো, আমি আছি তোমার সাথে। আমার প্রতি এইটুকু ভরসা রাখো প্লিজ। তুমি এখানে একদম নিরাপদ। আধিরের কথাগুলো তৃতিকা মনোযোগ দিয়ে শোনে। তবে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পরপরই আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে এবং পাশে মুখ ফিরিয়ে নেয়। আধির এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে তৃতিকার হাতটা আরও শক্তভাবে আঁকড়ে তার উদ্দেশ্যে নমনীয় স্বরে ওড়ায়। তৃতি, বি স্ট্রং, কিচ্ছু হয়নি তোমার। তুমি। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা আধিরের দিকে মুখ ফিরিয়ে তাকায়। কান্না আটকে ঠোঁট চেপে বলে, ওরা আমার গায়ে হাত দিয়েছে। ওই শয়তানটা আমার বুকে অনেক বাজেভাবে স্পর্শ করেছে। এই বলেই সে ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে ওঠে। অন্যদিকে আধির বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে থাকে। ক্রমশই তার ফর্সা ত্বক চাপা রাগের দরুন রক্তিম বর্ণ ধারণ করে। কোনো মতে নিজেকে স্বাভাবিক রেখে সে তৃতিকাকে বোঝানোর উদ্দেশ্যে তার মাথায় আলতোভাবে হাত রাখে। এলোমেলো চুলগুলো কপালের আশপাশ হতে সরিয়ে দিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলে, একদম চিন্তা করবে না। যে যা করেছে তার ফল ঠিক তেমনই পাবে। শক্ত গলায় এটুকু বলেই আধির আকস্মাৎ তৃতিকার কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়। পরিস্থিতি এমন যে এই বিষয়টা তাদের দুজনের কাছে খুব সামান্যই মনে হয়, যার ফলে এটা নিয়ে কারো মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। উল্টো আধির তৃতিকার উদ্দেশ্যে বলে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ড্রেসের যা অবস্থা তাতে চেঞ্জ করা প্রয়োজন। আর তুমি চাইলে আমাকে একটু সময় দাও। আমি না হয় তোমার বাসা থেকেই ওখানে যাওয়ার চেয়ে মার্কেট থেকে নিয়ে আসাটাই ইজি হবে। আমি বরং তাই করছি। তৃতিকাকে বিন্দুমাত্র কিছু বলার সুযোগ না দিয়ে আধির ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। রুম হতে চলে যেতে নিয়েও আবার থমকে দাঁড়ায়। আচমকা কিছু একটা ভেবে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে ওড়ায়, শাড়ি পরবে? আচমকা এহেন কথায় তৃতিকা কিছুটা উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকায়। আধির আবারও বলে, আমার কাছে আমার মায়ের কিছু শাড়ি রয়েছে। নতুন হলেও এগুলোর বয়স বেশ পুরনো। আমার মা বাঙালি ছিল না বিধায় তার খুব একটা শাড়ি ছিল না। তবে যে কয়টা ছিল তা সে খুব বেশি পরেনি। তার মাঝে কয়েকটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। হয়তো ওখানে দু একটা সুতির শাড়িও পেয়ে যাব। আজ রাতটার জন্য খুব বেশি অসুবিধা হবে না তোমার। তৃতিকার বিশেষ কিছু বলার মতো মন মানসিকতা নেই। আধির তার নিস্তব্ধতাকেই উত্তর পেয়ে যায়। দ্রুত রুমের কাভার্ড খুলতে নজরে পড়ে সারি সারি ইস্ত্রি করা নানান সব ফর্মাল ড্রেস। এসব পেরিয়ে কাভার্ডের এক পাশে বিশেষভাবে সাজিয়ে গুছিয়ে কিছু জামা কাপড় রাখা হয়েছে, যার মাঝে কয়েকটা পুরনো ডিজাইনের তবে বেশ দামি কিছু শাড়ির দেখা মিলল। আধির তার মাঝ থেকে খুঁজে একটা সুতি শাড়ি বের করে। সিম্পল অফ হোয়াইট কালারের শাড়ি, মোটা পাড়টা শুধু কারো লাল রঙের। তৃতিকার জন্য আধিরের কাছে এই শাড়িটাই একদম ঠিকঠাক মনে হলো। শাড়ির বয়স পুরনো হলেও দেখতে একদম চকচক করছে। তার মা জীবন দশায় দু একবার পরেছিল কিনা সন্দেহ। আধির তৃতিকার জন্য শাড়ি ও তার সাথে বাদবাকি লাল রঙের ব্লাউজ আর ছায়া বের করে। এগুলো তার মায়ের।
তার মা ব্রিটিশ হলেও ছেলের জন্য একটা বাঙালি বউয়ের ভীষণ শখ ছিল তার। যথারীতি মৃত্যুর বহু বছর আগেই সে আদিরকে বলেছিল এসব শাড়ি সে তার বউকে দেবে। তাই তার কখনো কিছু হয়ে গেলে এগুলো যেন নিজের কাছে যত্ন করে রাখে, যে কারণে আজও এসব আধিরের কাছে বেশ যত্নের সাথেই রয়েছে। বিয়ের প্রতি তার নিম্নতম আগ্রহ না থাকলেও মায়ের কথা সে ঠিকই রেখেছে। একই সাথে তার মা কৃতিকার মধ্যে ছিমছাম গড়নের ছিল বিধায় এসব তার গায়ের সাথে একদম খাপে খাপ মিলে যাওয়ার কথা। আধির এই বিশ্বাসে জিনিসগুলো কৃতিকাকে দিয়ে পরক্ষণে নিজের জন্য একটা অ্যাশ কালারের ট্রাউজার ও কালো রঙের টি শার্ট বের করে রুম থেকে বেরিয়ে পড়ে। কৃতিকা যে রুমে রয়েছে সেটা তার নিজস্ব থাকার রুম, তবে এছাড়াও এই ফ্ল্যাটে আরও কয়েকটা রুম রয়েছে। আজ না হয় সেগুলোর মাঝে একটাই থাকবে। আধিরের সিল্কি ভেজা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, পরনে টি শার্ট আর কালো ট্রাউজার। এই রূপে তাকে দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে, অথচ কপালে তার চিন্তার ছাপ, চোখে মুখে চিরপরিচিত গাম্ভীর্য। সদ্য গোসল করায় কালো টি শার্টও তার ফর্সা অ্যাপসের মাঝে লেগে রয়েছে, ফলে সেসবের দৃঢ় ভাঁজগুলো বেশ খানিকটা স্পষ্ট। এছাড়া হাতের বাইসেপ আর মাসেলগুলো কম আকর্ষণীয় নয়। অবশ্য তার রূপ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছে, কেননা এসব পোশাকে শুধু তাকে এই ফ্ল্যাটেই দেখা যায়। এখানে সে নিজের মতো চলে, যখন যেটায় স্বাচ্ছন্দ্য বোধ হয় তখন তাই করে তাই পড়ে। আধের ব্যস্ত ভঙ্গিতে টেবিলে রাতের খাবার গোছাচ্ছে। রান্নায় যে সে বেশ পটু তেমন নয়, নিজের জন্য যতটা রেঁধে খাওয়া যায় সে ঠিক তেমনটাই খায়, যার ফলে আজ সে পড়েছে মহা বিপত্তিতে। নিজের জন্য না হয় যা তা রেঁধে খায়, কিন্তু কৃতিকার জন্য কি করবে? পরক্ষণে নেট ঘাটাঘাটি করে দ্রুততম সময়ে যা বানানো যায় তাই রেঁধেছে। আপাতত চিন্তিত ভঙ্গিতে এক হাতে টেবিল গুছাচ্ছে আর অন্য হাতে সাদা তোয়ালে দিয়ে নিজের চুল মুছে যাচ্ছে। দুটোই সে করছে সমান তালে। এরই মধ্যে আচমকা কৃতিকার আগমন ঘটে। কৃতিকার আবির্ভাব যেন আধিরের জন্য এক অদ্ভুত দ্বন্দ্বের প্রতিচ্ছবি হয়ে উঠল। অলঙ্কারহীন তবুও চোখ ফেরানো দেয়। সদ্য গোসল শেষ করে দাঁড়িয়েছে বিধ্বস্ত চেহারায়। ভেজা শরীর জুড়ে পানির অসংখ্য বিন্দু চিকচিক করছে। ঘরের ম্লানালয়, লাল পাড়ে অফ হোয়াইট শাড়ি তার ভিজে দেহের সঙ্গে লেপটে গিয়ে তাকে একদিকে ভীষণ অসহায় তো অন্যদিকে অদ্ভুত আকর্ষণীয় রূপে মূর্ত করেছে। ভিজে চুলগুলি কোমর অবধি ঠেকেছে, সেখান থেকেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝের উপর, যার প্রতিটি মৃদু শব্দে আধের নানান অজানা আবেশে ডুবে যাচ্ছে। এই প্রথম সে কোনো নারীর জন্য এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে, এই প্রথম কোনো রমণীর বিধ্বস্ত রূপের সৌন্দর্য তার অন্তরাল ক্রমশই অজানা অনুভূতির ঝড়ে তোলপাড় হচ্ছে। অথচ কৃতিকার চোখে মুখে গোসলের পরশ নেই, বরং কান্নার দাগ স্পষ্ট। লালচে ফোলা ফোলা চোখের চারপাশে জমাট বেদনা স্পষ্টই তা প্রকাশ পাচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রুর আভা তাকে করেছে আরও নিজস্ব। টানা কান্নায় নাকের পাটা ফুলে গিয়েছে, তার রঙও লালচে হয়ে উঠেছে। অথচ এইসব যেন আধিরকে আরও বেশি বিধ্বস্ত করে তুলল। চুল মোছার প্রতি সামান্য মনোযোগ ছিল না কৃতিকার, ফলে তার বিধ্বস্ত অবয়ব আরও স্পষ্ট হয়ে ধরা দিল, যেন পৃথিবীর সমস্ত বেদনা তার শরীর আর মুখ অবয়বে মিশে গিয়ে তাকে এক দুর্বার ক্লান্তির প্রতিমা বানিয়েছে। কিন্তু এর ভেতরেও এক অস্বীকার করা যায় না এমন আবেদন লুকিয়ে আছে। চোখের জলে ভেজা দৃষ্টি, পানিতে ঝলমল করা গায়ের কণাগুলো তাকে ভিন্নভাবে উজ্জ্বল করেছে। আধিরের দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা এই কৃতিকার রূপ ছিল একেবারে অপ্রত্যাশিত। মুহূর্তেই সে স্তব্ধ হয়ে যায়, বুকের ভেতরটা সবটাই যেন অচল হয়ে যায়, শ্বাস প্রশ্বাস ব্যাহত হয়ে পড়ে। তার চোখ স্থির হয়ে রইল কৃতিকার বিশ্বস্ত অবয়বের দিকে, যেখানে বেদনা, ক্লান্তি আর সৌন্দর্যের এক আশ্চর্য মিশ্রণ তাকে এক নিমিষে আচ্ছন্ন করে তোলে। চারপাশের শব্দ, আলো কিংবা সাজানো টেবিল সব কিছু যেন মুহূর্তে অর্থহীন হয়ে যায় তার কাছে। কেবলমাত্র প্রাধান্য পায় তার সম্মুখে দাঁড়িয়ে থাকা কৃতিকার সেই ভিজে বিধ্বস্ত রূপ, যা আধিরের সমস্ত ইন্দ্রিয়কে অবরুদ্ধ করে দিয়েছে। অথচ কৃতিকার এসবে কোনো ধ্যান নেই। সে শুরু হতেই চুপটি করে দাঁড়িয়ে। আধির তাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেও সে আধিরের এই নতুন রূপকে একবারও খেয়াল করলো না। বর্তমানে তার এসবের ধ্যান দেওয়ার মতো মন মানসিকতাই নেই। কিন্তু আধিরকে এতক্ষণ হতে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হয়। খানিকটা কপাল কুঁচকে সে আধিরের উদ্দেশ্যে ওড়ায়, সব কিছু ঠিক আছে? না। আচমকা আধিরের এহেন কথায় কৃতিকার কপাল কুঁচকে চায়। সে আধিরের কাছে দুপা এগিয়ে এসে কিছুটা চিন্তিত ভঙ্গিমতে বলে, কি হয়েছে? এবার আধিরের হুঁশ ফেরে, কিছুটা কেসে ওঠে।
স্বাভাবিক হয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, না কিছু না, কিছু হয়নি, তুমি বসো। এই বলেই সে তার নজর ফিরিয়ে খাবারের দিকে তাকায়। দ্রুত তৃতিকার জন্য প্লেটে খাবার বেড়ে নেয়। অতঃপর তৃতিকার দিকে তাকাতেই দেখে সে এখনো তার দিকে তাকিয়ে। আধির নিজেকে তটস্থ করে তার কাছে এগিয়ে যায়, নিজে হতেই চেয়ার টেনে তৃতিকাকে বসায়। অতঃপর তৃতিকার কাছে আরও একটা চেয়ার টেনে নিয়ে তার সামনাসামনি হয়ে বসে। তৃতিকা কিছু বলার আগেই আধির তার প্লেট থেকে খাবার তুলে তার মুখের সামনে ধরে বলল, হাঁ করো। আধিরের নির্বিকার অভিব্যক্তি তৃতিকা কিছুটা সংকোচ বোধ করছে বিধায় আধির তা বোঝা মাত্র আবারও বলে, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও, এরপর সোজা ঘুমিয়ে পড়বে। তারপর ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তৃতিকা আর কিছুই বলে না, সে চুপচাপ আধিরের হাতেই খেতে লাগলো। এরই মধ্যে আধির সামান্য মৃদু হেসে বলল, আমার রান্নার স্কিল খুব একটা ভালো না, আশা করি খেতে বেশি অসুবিধা হচ্ছে না। আধিরের কথা শুনে তৃতিকা শুধু এক পলক তার দিকে তাকায়, পরক্ষণেই আবার নিজের বিষণ্ণ ধ্যানে মগ্ন হয়, যা দেখে আধির ভারী শ্বাস ফেলে। কিছুক্ষণ সময় পিনপতন নীরবতার পর আধির স্বাভাবিক স্বরে আবারও বলে, পাশের ফ্ল্যাটটা খালি হয়ে যাচ্ছে, যদিও আগামী মাসে হওয়ার কথা ছিল, কারণ ওখানে শুধু তাদের কিছু ফার্নিচার রয়েছে, এমনি কেউ থাকে না। কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে কালকের মধ্যেই পুরো ফ্ল্যাট খালি করাতে বলেছি, আর তুমি এখন থেকে ওই ফ্ল্যাটেই থাকবে। আজকে রাতটা পার হলে আগামীকাল তুমি তোমার ওই বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে নিয়ে আসতে পারো। আধিরের এহেন স্পষ্ট অভিব্যক্তিতে তৃতিকার আর কিছু বলার থাকলো না। সে চুপটি করে আধিরের কথাগুলো শুধু শুনে যায়। এরই মধ্যে তৃতিকাকে খাওয়ানো প্রায় শেষ হয়ে যায় তার। সে তৃতিকাকে ওখানেই বসিয়ে রেখে হাত ধুয়ে আসে। অতঃপর খেয়াল করে তৃতিকার চুলগুলো ভেজা। এভাবে থাকলে রাতের মধ্যে আবার জ্বর এসে যেতে পারে। সে দ্রুতই পাশ থেকে তোয়ালেটা নিয়ে আচমকা তৃতিকার পেছনে এসে দাঁড়ায়। তৃতিকা বসে থাকতে থাকতেই ধ্যানে নিবিষ্ট হয়েছিল। আচমকা চুলে কারো হাতের স্পর্শ পেতেই সে চমকে ওঠে। আধির পেছন হতে তার কাঁধে আলতোভাবে হাত রেখে বলে, চুপ করে বসো, এভাবে চুল ভেজা থাকলে রাতের মধ্যেই জ্বর চলে আসবে। এই বলেই সে দু হাতে ভীষণ যত্নের সাথে তার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিতে থাকে। এভাবে কিছুটা সময় অতিক্রম হবার পর আচমকা আধিরের ফোনটা বেজে ওঠে। সে ফোনটা কাঁধ ও কানের মাঝে রেখে মাথাটা কাত করে ব্যস্ত ভঙ্গিতে তৃতিকার চুল মুছে দিতে লাগে এবং তার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। সব কথা শোনার পর সে মৃদু হেসে ওরাই, ঠিক আছে, আমি আসছি, এই বলেই সে ফোনটা রেখে দেয় এবং তৃতিকার উদ্দেশ্যে ওরা, তৃতি, আমার একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে, কিছুটা সময় তোমাকে একাই থাকতে হবে, তবে চিন্তা নেই, আমি খুব দ্রুতই ফিরে আসব। আর হ্যাঁ, গোসল করতে গিয়ে কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছ, ফিরে এসে যেন আবারও এমন কিছু দেখতে না হয়, কারণ কাঁদাটা তারই প্রয়োজন যে অন্যায় করে, কিন্তু তোমার কান্না করাটা মানায় না তৃতি। আধিরের এহেন কথায় তৃতিকার বিশেষ কোনো প্রতিক্রিয়া না করে তবে কান্নার বিষয়টা সে বেশ অবাক হয়। আধির এসবও খেয়াল করেছে। এদিকে আধিরকে বেশ উৎসুকভাবে বিষয়টা নিয়ে ভাবতে দেখা যায়, যেন এই বিশেষ কাজটা সত্যিই বিশেষ, যে ভাবনায় তার ঠোঁটের কোণায় নিমেষে এক তীর্যক হাসি ফুটে ওঠে। গভীর রাতে নিস্তব্ধতা চিরে এক ভয়াল আবহ তৈরি হয়েছে। আদিলের বিশেষ এক সিক্রেট বদ্ধ স্থানের চারপাশ অন্ধকারে ডুবে আছে। মলিন ভেজা দেয়াল, ছাদের কোণে ঝুলে থাকা মরচে ধরা লোহার হুক, আর বাতাসে এক ধরনের স্যাঁতসেঁতে ধাতব গন্ধ। নিস্তব্ধতা ভাঙছে কেবল রাফসানের হাঁপানোর শ্বাস আর আধিরের ভারী পায়ের ধ্বনিতে। রাফসানকে বাঁধা অবস্থায় দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে রাখা হয়েছে। তার শরীর কাঁপছে, মুখ ফোলা, ঠোঁটের কোণে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো আতঙ্কে কুঁচকে আছে, কিন্তু তবুও সে কিছু বলতে পারছে না। হঠাৎ ভারী পায়ের শব্দে গোটা কক্ষ কেঁপে ওঠে। আধির এগিয়ে আসছে। সর্বদা গম্ভীর মানুষটি আজ এক ভিন্ন রূপে বেষ্টিত, চোখে জমাট রক্তবর্ণ দৃষ্টি, শিরা টান টান হয়ে আছে, আঙুলে গাঁট শক্ত। আধির হঠাৎ মুষ্টি চালায়। প্রথম ঘুষিতেই রাফসানের মাথা একপাশে হেলে পড়ে, দেয়ালের সাথে আঁচড় লাগে, ঠোঁট ফেটে রক্ত ছিটকে যায়, মেঝেতে লাল দাগ ছড়িয়ে পড়ে। আধিরের চোখে কোনো দয়া নেই, তার মুখ কঠিন, ঠোঁট চেপে রাখা, বুক ভারী শ্বাসে ওঠানামা করছে। দ্বিতীয় আঘাত আরও ভয়ঙ্কর হয়। রাফসানের পাঁজরে গিয়ে লাগে, সাথে সাথে গোঙানির শব্দ ভেসে ওঠে, হাড় ভাঙার ন্যায় কটমট আওয়াজও যেন স্পষ্ট শোনা যায়। মারতে মারতে আধির থামে না, এদিকে টেনে তোলে রাফসানকে, চুল ধরে টেনে ওঠায়, আবার ছুঁড়ে ফেলে দেয় দেয়ালে। প্রতিটি আঘাত দেয়ালের ফাঁকে প্রতিধ্বনিত হয়, গোটা কক্ষ যেন কেঁপে ওঠে।
রাফসানের শরীর রুটিয়ে পড়ে বারবার, কিন্তু আধির আবার তাকে টেনে তোলে। যে আধির সর্বদা গম্ভীর, তার চোখে মুখে আজ ভিন্ন রূপ। সেই চোখ দুটোতে যেন আজ জমাট বাঁধা আগুন, ঠোঁট শক্ত করে চেপে রাখা, আর পুরো শরীর ভরপুর এক অদ্ভুত ক্রোধে। তার হাতে এক মোটা আকৃতির বড়সড় লোহার রড, যা হতে চুইয়ে পড়ছে লাল রঙের তরল। তার হাতের প্রতিটি আঘাত যেন মৃত্যুর সমান ভার বহন করছে। আদিরের শক্ত হাত থেকে রাফসান রেহাই পাচ্ছে না। কোনো বিরাম নেই, থেমে থেমে নয়, বরং অবিরাম আঘাতে যেন রাফসানকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। দেয়ালে ধাক্কা খেয়ে রাফসানের শরীর ভেঙে পড়ছে বারবার, কিন্তু আদিরের হাত থামছে না। মুহূর্তেই তার রূপ হয়ে উঠছে ভয়ঙ্কর, যেন এক অমানবিক দানব দাঁড়িয়ে আছে মানুষের ছদ্মবেশে। শিরা উপশিরায় রক্তচাপ বেড়ে ফুলে উঠেছে, মাংসপেশি টান টান হয়ে উঠেছে। প্রতিটি আঘাতে তার রক্তবর্ণ চোখ আরো উন্মত্ত হয়ে উঠেছে। চোয়াল শক্ত হয়ে আছে, নিঃশ্বাস ভারী আর ক্ষিপ্র। বদ্ধ জায়গাটিতে আঘাতের শব্দ আর রাফসানের গোঙানি একই সাথে প্রতিধ্বনিত হচ্ছে। তবু আধিরের মুখে কোনো আবেগের বিন্দুমাত্র ছিটে ফোটা নেই, কোনো রাগের চিৎকার নেই, আছে কেবল শীতল গাম্ভীর্যতা। মারাত্মক নীরবতায় একের পর এক আঘাত নেমে আসছে রাফসানের গায়ের উপর, যেন তার মধ্যে জমে থাকা সমস্ত অন্ধকার, সমস্ত আক্রোশ সে এক রাতে এই দেহের উপর ঝাড়ছে। এই দৃশ্য যে কেউ দেখা মাত্রই বলবে আধির হয়তো কোনো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর ছায়া, যার কাজ কেবল ধ্বংস আর শাস্তি দেওয়া। আর এই মুহূর্তে সত্যিই মনে হচ্ছে গভীর রাতের নিস্তব্ধতার সাক্ষী হয়েছে আধিরের ভয়ঙ্করতম রূপের। নিচে পড়ে থাকা রাফসানের উদ্দেশ্যে আধির ভরিক্কি স্বরে বলে ওঠে, কোন সাহসে তুই আমার তৃতীর গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে? আধিরের রণমূর্তির ন্যায় রূপকে দেখে রাফসানের সর্বত্র ভয় বিরাজিত হয়। রক্তাক্ত চেহারায় সে নিভু নিভু চোখে রাফসানকে এক পলক দেখে, পরক্ষণেই ছটফটিয়ে আধিরের পা ধরে কান্নারত স্বরে বলতে শুরু করে, মাফ করে দিন আঙ্কেল, আমি কোনোদিনও আর এমন ভুল করব না। প্রীতি আমার বোনের মতো, আমি কখনোই আর ওর সাথে খারাপ আচরণ করব না। ওর আশেপাশেই যাব না আমি, প্রয়োজনে এই শহর ছেড়ে দেব। আধির রাফসানের এহেন কথায় কপাল কুঁচকে ফেলে, ভ্রু উঁচিয়ে খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, এক সেকেন্ড, শহর ছাড়া তো পরের বিষয়, এখান থেকে যান হাতে নিয়ে বাঁচতে পারবি কিনা সন্দেহ আছে। তোর নামে অনেক কুকীর্তির খবর আছে আমার কাছে, কিন্তু কথা তো এটা নয়। প্রীতি যদি তোর বোনের মতো হয় তবে আমি তোর কি হই? আচমকা এহেন প্রশ্নে রাফসান ঘাবড়ায়। হঠাৎ কেমন প্রশ্ন? তবুও সে ইতস্তত স্বরে বলল, আঙ্কেল। একথা শুনে আধির তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং এবার হঠাৎ একদম স্বাভাবিক স্বরে বলে, আমাকে দেখতে আঙ্কেলের মতো মনে হয়। রাফসান আধিরের এমন নমনীয়তায় বেশ অবাক হলো। হঠাৎ তো পরিবর্তন, এজন্য আরও বেশি আতঙ্কজনক। তা নয়, কিন্তু আপনি যদি চিতিকার আঙ্কেল হন তবে তো আমারও। রাফসানের কথা শেষ হয় না, তার পূর্বেই আধির পুনরায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাফসানের কলার চেপে উঁচিয়ে টেনে তোলে, অতঃপর ভাঙাচোরা দেয়ালের সাথে তাকে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে চাপা স্বরে ওড়ায়, আমি যে তৃতিকার আঙ্কেল হই এটা কি ও তোকে বলেছে, নাকি আমি বলেছি? নিমেষেই রাফসান ভীত হয়ে যায়। সে ভয়ার্ত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে মিনমিনিয়ে জবাব দেয়, না মানে। রাফসানের কথা শেষ করতে না দিয়ে আধির চোখ রাঙিয়ে চাপা স্বরে বলতে লাগলো, প্রীতি আমার ওয়াইফ, ও আমার অর্ধাঙ্গিনী, আমার বউ, কৃতিকা রায়ান চৌধুরী। আধিরের এহেন কথায় রাফসান বিস্মিত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে থাকে। তার এহেন ভাবগতিকে আধির তাচ্ছিল্যের সহিত মৃদু তীর্যক হেসে বলল, অবাক হচ্ছ? এতটা অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। বউটা আমার নিতান্তই ছোট, কিন্তু আমি আছি তো ওর আশেপাশে কীটপতঙ্গগুলোকে শেষ করতে। এই বলে আধির আচমকা আবারও রাফসানকে বেধড়ক পেটাতে শুরু করে। কোনো থামাথামি নেই, একের পর এক আঘাত হানে রাফসানের সর্বত্র গায়ে। আধির তাকে মারতে মারতে জোর গলায় বলতে লাগলো, রাফসান হক, কৃতিকে তুই বোনের সম্মান দিতে পারিসনি, ভালো কথা, কিন্তু আমাকে আঙ্কেল যখন মেনেছিস তখন কৃতিকেও তো আন্টির মতো সম্মান করা উচিত ছিল, যা না করে তুই চরম অন্যায় করেছিস। এই বলতে সে আবারও একই উদ্যমে রাফসানকে পেটানো শুরু করে। কৃতিকার খোঁজ নিতে গিয়ে সবার আগে সন্দেহের নজরে আসে রাফসানকে। মোবাইল লোকেশনে ট্র্যাক করতে গিয়ে গোডাউনের মালিকের ছেলে তথা রাফসানের দলের একজনের নাম বেরিয়ে আসে। অতঃপর তাদের সন্দেহ জোরালো হয়, কেননা ভার্সিটিতে এই গ্যাংয়ের লিডার হলো রাফসান। যে কারণে কৃতিকাকে পাওয়া সেই ঘটনাস্থলে রাফসানকে দেখে আধির একটুও অবাক হয় না। অন্যদিকে দলের বাকি ছেলে মেয়েগুলো পুলিশের হেফাজতে থাকলেও রাফসানকে তার এই বদ্ধ কোঠরিতে আধির নিয়ে এসেছে বিশেষ কৌশলে।
একজন পুলিশের সাথে তার আগেই কথা বলে রাখা ছিল, যাকে ঘটনাস্থলে সে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে এবং সেই পুলিশ কৌশলে রাফসানকে আধিরের হাতে তুলে দেয়। কেননা রাফসান যা করেছে সেক্ষেত্রে তাকে নিজ হাতে শাস্তি দিতে না পারলে আধির রায়ানের ভেতর আত্মা শান্ত হতো না। ফ্ল্যাটের দরজা আস্তে করে খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে আধির। শরীর ঘেমে পুরো একাকার হয়ে রয়েছে। মারতে গিয়ে সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। শরীরে বিভিন্ন অংশে তার নিজেরও আঘাত লেগেছে। বিশেষ করে দু হাতের অবস্থা খুব বেশিই খারাপ। চামড়া ছিলে রক্ত বের হওয়ার পাশাপাশি বেশ খানিকটা রাজস্থানের গায়ে রক্তের দাগও লেপ্টে রয়েছে। আধির ভারী শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আশা রাখছে তৃতিকা এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছে, নয়তো মেয়েটা এত রাত অবধি জেগে থাকলে তা নতুন দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায়। আস্তে করে দরজা ঠেলে দিতেই আশাজনক দৃশ্য নজরে পড়ে। কৃতিকা খাটের এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। আধির তাকে দেখে প্রশান্তির শ্বাস ফেলে। কৃতিকার দিকে পা বাড়িয়ে যেতে চাইলেও থেমে যায়। আগে ফ্রেশ হয়ে আসাটা প্রয়োজন। আধির দ্রুত একটা তোয়ালে নিয়ে আনমনে কিছু একটা ভাবতে ভাবতে বাথরুমে ঢুকে পড়ে। প্রায় আধ ঘন্টা এই মাঝরাতে গোসল শেষে সে বেরিয়ে আসে, তবে পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে জড়িয়ে। সম্পূর্ণ গা তার উন্মুক্ত। চুল সহ গায়ের সর্বত্র পানির বিন্দুকণা লেপ্টে রয়েছে। চিলকে চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে, অথচ আধিরের সেদিকে কোনো খেয়াল নেই। তার এমন দায়িত্বহীনভাবে কাজকর্ম করাটা অস্বাভাবিক নয়। বাইরের দুনিয়ার সামনে সে এক শান্ত গম্ভীর স্বভাবের ব্যক্তি, কিন্তু একমাত্র তার এই ফ্ল্যাটের ভেতর সে সম্পূর্ণ ভিন্নধর্মী এক ব্যক্তিত্ব। এখানে সে বেশিরভাগ সময় ডিসিপ্লিন মেনটেন না করেই চলে। এই যেমন বাথরুমে গিয়েছে শুধুমাত্র একটা তোয়ালে নিয়ে। স্বভাবগত কারণে সে তার জামা কাপড় নিতেই ভুলে গিয়েছে। একা থাকে বিধায় এসব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আচমকা রুমে প্রবেশ করে বিছানায় তৃতিকাকে দেখে সে চমকায়। তৃতিকার কথা তো মাথাতে বেরিয়ে গিয়েছিল। ধুর, কী সব হচ্ছে তার সাথে। আধির ভারী শ্বাস ফেলে কাভার্ড খুলে আরও একটা নতুন ট্রাউজার আর টি শার্ট বের করে আনে, দুটোই অ্যাশ কালারের। তবে সেসব বের করতে করতেই আধির একবার পিছন ফিরে তৃতিকাকে দেখে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় দুটো হাতে করে নিয়ে তৃতিকার দিকে এগিয়ে যায়। আধিরের মা ছিল একদম খাঁটি বিদেশিনী। চুল ছিল তার সোনালি রঙের। তার মায়ের মতো সে একজন ব্রিটিশ, একই সাথে বাঙালি। ফলাফলস্বরূপ তার চেহারা অন্যদের মতো এক বয়সের পার্থক্যর কোনো ছাপ পড়েনি। আবার তাকে দেখতে পুরোপুরি বিদেশিও মনে হয় না, কিন্তু তার মাকে তো সম্পূর্ণ বিদেশিনীর মতোই লাগতো। তাহলে তৃতিকার সাথে তার মায়ের এত মিল কেন খুঁজে পাচ্ছে? শুধুমাত্র তার মায়ের শাড়ি পরেছে বিধায়? হতে পারে শেষবার যখন মাকে শাড়িতে দেখেছিল তখন দেখতে অনেকটা তৃতিকার মতোই লাগছিল। আবার এও হতে পারে মায়ের পর হয়তো সেই প্রথম কোনো নারীকে বিশেষভাবে দেখার প্রয়োজন বোধ করছে। আদির এসব ভাবতে ভাবতেই বিরক্ত হলো। এসব কেন অগোছালো চিন্তা ভাবনা তার? কী সব বকছে সে? নিজের প্রতি বিরক্ত নিয়ে আধির তৃতিকার পাশে টুল টেনে বসে। তৃতিকা তার দিকেই কাত হয়ে গুটিয়ে শুয়েছে। আধির তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজান্তেই মৃদু হাসে। সে ক্রমশই এক ঘোরের মাঝে হারিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে সে তৃতিকার মুখের কাছে মুখ এনে মৃদুস্বরে ওরায়, তৃতি, ওরা ওদের কর্মফল ভোগ করেছে, তুমি আর কষ্ট পেও না। আধির এই বলেই থামে, কিন্তু পরক্ষণেই তার নজর পড়ে তৃতিকার গলায়। রাফসান গলা চেপে ধরায় 5 আঙুলের ছাপ স্পষ্ট লাল হয়ে রয়েছে। নিমেষে আধিরের চোয়াল শক্ত হয়। তৃতিকার দিকে আরও কিছুটা ঝুঁকে আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে তীব্র আক্রোশে ওড়ায়। ইচ্ছে তো করছে এখনই গিয়ে এবার জানোয়ারটার গলা কেটে ফেলি। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। যথারীতি তার মাথাটা খানিক ঝুঁকে পড়েছে তৃতিকার মুখের ওপর। আধির অজান্তেই মিটমিট করে হাসছে। তৃতিকার মুখশ্রীর প্রতিটি অংশ সে বেশ আনন্দ নিয়ে দেখছে। কখনো সুদীর্ঘ চোখের পাপড়ি, তো কখনো তৃতিকার লাল হয়ে ফুলে ওঠা ফর্সা সরুনাক, আবার কখনো তৃতিকার টকটকে গোলাপি ওষ্ঠধয়। তবে এরই মাঝে আচমকা আধিরের ভেজা চুল বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তৃতিকার ঠোঁটের কিনারায় পড়ে। নিমেষেই ঘুমন্ত তৃতিকার চোখ মুখ কিঞ্চিত কুঁচকে যায়। তার ঘুমের যে ব্যাঘাত ঘটেছে তার মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। কিন্তু ততক্ষণে আধিরের নজর সেদিকে চলে গিয়েছে। একই সাথে আপনা আপনি তার এক হাতের বুড়ো আঙুল গিয়ে ঠেকে তৃতিকার ঠোঁট বরাবর। পানির বিন্দু কণা আলতোভাবে ছুঁয়ে ঠোঁটের সাথে লেপ্টে মিশিয়ে দেয় সে। তৃতিকা পুনরায় ঘুমের ঘরে কপাল কিঞ্চিত কুঁচকে ঠোঁট নাড়াতে আধির নিমিষে চমকে হুঁশে ফিরে আসে। এসব কি করছে সে? সিরিয়াসলি এসব সে করেছে? আধিরের গলা শুকিয়ে এসেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখে সম্পূর্ণ উন্মুক্ত
হয়ে শুধুমাত্র একটা তোয়ালে কোমরে জড়িয়ে বসে রয়েছে। উফ, কি হচ্ছে তার সাথে এসব? এসব সে কেমন বেহুদার মতো কাজকর্ম করছে। আদির আবারও বেশ নিজের প্রতি বিরক্ত হয়ে দ্রুত উঠে আসে। এখানে আর দুদণ্ড থাকা সম্ভব না, দ্রুত এখান থেকে যেতে হবে। এই ভাবনায় সে কোনো মতে নিজের জামা দুটো নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন তৃতিকা ঘুমের মাঝেই আচমকা ফুপিয়ে ওঠে। পরদিন সকালবেলা তৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে, তবে আজ বেশ বেলা হয়ে গিয়েছে। তবুও তৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। তৃতিকা আড়মোড়া ভেঙে উঠে বসতেই হঠাৎ চমকে ওঠে। অতঃপর গত রাতের কথা মনে করার চেষ্টা করে। পরক্ষণেই মনে পড়ে এটা আধিরের বাসা। তৃতিকা ভারী শ্বাস ফেলে। এরই মধ্যে তার নজর পড়ে আয়নার দিকে। নিজের পরনের পোশাক দেখে সে পুনরায় চমকায়। আলগোছে বিছানা হতে নেমে এগিয়ে যায় আয়নার কাছে। তৃতিকা আয়নায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ অদ্ভুত লাগছে তাকে। তার ঘরে কোনো আয়না নেই। আয়না কেনার মতো চিন্তা ভাবনা কিংবা টাকা খরচ করাটা যে প্রয়োজনীয় ভাবেনি। অনেকদিন পর এভাবে আয়নায় নিজেকে দেখেই কি তার এমনটা মনে হচ্ছে? তৃতিকার ভাবনা চিন্তার মাঝে আচমকা আধির রুমে প্রবেশ করে। তৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে দেখে সে বিস্তৃত হাসি মুখে তার দিকে এগিয়ে বলে, গুড মর্নিং তিতকা, ঘুম ভালো হয়েছে? সকাল সকাল তার নামের 12টা বাজিয়ে দিয়ে বলছে ঘুম ভালো হয়েছে কিনা। তৃতিকা এতে কিছুটা বিরক্ত হলেও তার বহিঃপ্রকাশ করলো না, বরং শুধু আলতো স্বরে জবাব দেয় জি। আধির আবারও কিছুটা মৃদু হেসে ভারী শ্বাস ফেলে। অতঃপর নিজের কাভার্ডের দিকে এগিয়ে গিয়ে অফিসের জন্য ফর্মাল ড্রেসগুলো বের করতে থাকে। এদিকে তৃতিকা পেছন হতে আধিরের দিকে চেয়ে থাকে। সে খেয়াল করে দেখে এই প্রথম সে আধিরকে এমন ভিন্ন রূপে দেখছে, যেটা বেশ আকর্ষণীয় হলেও তৃতিকা তা এই মুহূর্তে উপলব্ধি করতে পারে না। কিন্তু আধির হতে যে তারও নজর ফেরানো দায় হয়েছে এটা স্পষ্ট। এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। আধিরের কথায় তৃতিকার ধ্যান ভাঙে। কিছুটা ভারী শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তবে আচমকাই আবার পেছনে ফিরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি অফিসে যাবেন? একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, নয়তো আজ তোমার সাথেই থেকে যেতাম। আধিরের এহেন নির্বিকার কথা শুনে তৃতিকা কিছু বলতে নেবে তার পূর্বেই আধির আবারও বলল, তোমার আজ ভার্সিটি কিংবা অফিসে যাবার কোনো প্রয়োজন নেই, এখানেই রেস্ট করো, আমি দ্রুতই ফিরে আসব। এই কথায় তৃতিকা বেশ চিন্তায় পড়ে যায়। গতকালের বেশিরভাগ ঘটনা এখনও তার মস্তিষ্কে আবছা ধোঁয়াশার নেয়। আর আজ এখানে একা থাকাটাও কেমন অদ্ভুত সংকোচ বোধ হচ্ছে তার। তৃতিকা কিছুটা ভেবে চিনতে বলল, আমাকে বাড়ি যেতে হবে। আধির ভ্রু উঁচিয়ে বলে, কেন? এখানে থাকতে কোনো সমস্যা? তুমি বলো তো, মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আজ আর অফিসে না যাই। তবে আধিরের এহেন কথা শুনে তৃতিকা বেশ অবাক হলো। একটু আগেই বলে ইম্পর্টেন্ট মিটিং আছে, আজ অফিসে না গেলেই নয়, আর এখন বলছে তার জন্য নাকি মিটিং ক্যান্সেল করে দেবে। তৃতিকা বেশ উদ্বিগ্ন স্বরে ওরাই, না না, এসবের প্রয়োজন নেই। আপনি তো গতকাল বললেন আমি যেন ওই বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি, কারণ আপনার পাশের ফ্ল্যাটটা নাকি। তৃতিকা নিজের কথাটা অসম্পূর্ণ রেখে উক্তির সমাপ্তি ঘটায়। অন্যদিকে আধিরও দ্রুতই বোঝা যায় তৃতিকা কি বলতে চাইছে। যথারীতি সে বিস্তৃত হেসে বলল, ঠিক আছে, তেমন হলে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাব। অফিস থেকে ফেরার পথে আবার এখানে নিয়ে আসবো, তাই একটু দ্রুতই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিও। আধিরের কথায় তৃতিকা কাঁদটাতে মৃদু কাত করে। অন্যদিকে আধির আবারও বলে, সকালে মার্কেট থেকে তোমার জন্য দুজোড়া নতুন ড্রেস এনেছি, শাড়িতে যদি কমফোর্টেবল না হও তবে ওগুলো পরে নিও। আধির এই বলে নিজের জামা কাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। একই সাথে তৃতিকার উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলে আধির স্থান ত্যাগ করে। অন্যদিকে তৃতিকা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আধিরের সব কথায় হ্যাঁ শুধু সম্মতি জানায়। একই সাথে আধিরের প্রতি সে বেশ অবাক হলো। এই লোকটা একসাথে কত কিছুর দিকে নজর রাখে, কিছু বলার আগে সব কিছুর সমাধান দিয়ে যায়। পরিপূর্ণ ফর্মাল ড্রেসে সজ্জিত হয়ে আধির একই সাথে চোখ মুখে চিরচেনা সেই গম্ভীর ছাপ, কিন্তু তৃতিকাকে দেখতেই সে গম্ভীরতা নিমেষেই হাওয়ায় মিশে যায়। আধির রেডি হয়ে তৃতিকার জন্য খাবার সাজিয়ে ডাইনিংয়ে বসেছিল। তৃতিকাকে দেখা মাত্রই সে খানিকের জন্য থমকায়। তৃতিকার পরনে অ্যাশ কালারের সিম্পল একটা গাউন, ওড়নাটা গায়ে চড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে ডাইনিংয়ে চলে এসেছে। তার চোখে মুখে নির্লিপ্ততা থাকলেও আধির বিস্তৃত মুচকি হেসে তৃতিকার উদ্দেশ্যে বলে, ইউ লুক সো প্রিটি, বসো এখানে। অথচ মনে মনে নিজের উদ্দেশ্যে ওরাই, সিরিয়াসলি আধির, তোর চয়েস আসলেই মারাত্মক। এটা সে তৃতিকার জন্য পছন্দ করা জামার উদ্দেশ্য বলল, নাকি স্বয়ং তৃতিকাকে তা অজানা। কিন্তু আধিরের কথা মতো তৃতিকা চুপটি করে বসে পড়ে।
অন্যদিকে আধির তার দিকে প্লেটটা ঠেলে দিয়ে নিজে খেতে শুরু করে। ব্রাউন ব্রেড টোস্ট করে তাতে অ্যাভোকাডো, সেদ্ধ ডিম মিশ্রিত পেস্ট মাখিয়ে তার সাথে কিছু চিকেন স্টেক ছোট ছোট পিস করে কেটে প্লেটে সুন্দর মতো সাজিয়েছে। তিতিকার কাছে খাবারটা বেশ আকর্ষণীয় দেখতে হলেও খেতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। একটু কেমন যেন খেতে, বিশেষ করে এই অ্যাভোকাডোর সবুজ রঙের পেস্টটাই তার কাছে বেশ উদ্ভট লাগলো। এছাড়া সব ঠিকই আছে। তিতিকা আধিরের দিকে আর চোখে তাকিয়ে দেখে সে বেশ মজা করেই খাবারটা খাচ্ছে। তিতিকা মনে মনে অনেক কিছু ভাবলেও নিজেকে পুরোপুরি স্বাভাবিক রেখে আধিরের উদ্দেশ্যে ইতস্তত স্বরে আওড়ায় সরি। আধি খাবার খেতে খেতে থমকায়, মুখ তুলে পাশে ফিরে তাকিয়ে কৃতিকার উদ্দেশ্যে ভুরু উঁচিয়ে বলে, কিসের জন্য? কৃতিকা আবারও ইতস্তত স্বরে বলে, এই যে আমার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হয়, শুধু শুধু আমার জন্য? আমি যা করেছি আমার নিজের জন্যই করেছি, তোমার জন্য তো কিছু করিনি তৃতি। আধিরের গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা কিছুটা অবাক হলো। উৎসুক দৃষ্টিতে আধিরের দিকে চেয়ে রইল। অন্যদিকে আধির পুনরায় নজর ফিরিয়ে নিজের খাবারের দিকে মনোযোগ দেয় এবং নিষ্পিহে বলতে লাগলো, আমার ছোট্ট একটা পাকনি বউ আছে, ছোট হলেও কি হবে, তার ঝাঁজে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি, কিন্তু সেসব জেদ বোধহয় শুধুমাত্র আমার জন্যই। তার সব ঘাটতেরামিও আমার জন্যই। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই জন্য তার ভালো মন্দ সব কিছু নিয়ে বাড়াবাড়িটা আমাকেই করতে হয়। এখন ছোট তো, আর একটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে, আবার না হলেও চলবে। পাকনি বউয়ের শত পাগলামিতেও আমি বোধহয় কখনো বিরক্ত হব না।